So today let us understand what is hydrostatics. আজকে আমরা বুঝি হাইড্রোস্ট্যাটিক্স কাকে বলে। হাইড্রো মানে ওয়াটার আর স্ট্যাটিক্স মানে at rest. তো water at rest, study of water or liquid at rest is known as hydrostatics. সবার আগে জানতে হবে যে থ্রাস্ট কাকে বলা হয়। না, থ্রাস্ট বুঝতে গেলে সাপোজ আমরা জানি যে এটা নিউটনস থার্ড লর মতন মনে করে একটা অবজেক্ট টেবিলের উপরে আছে। এটা একটা টেবিল, এই অবজেক্টটা টেবিলের উপরে আছে। এখন এই অবজেক্টটা টেবিলকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, মনে করো এফ, আর এই টেবিলটা আরেকটা ফোর্স দিয়ে এই অবজেক্টটাকে উল্টো সাইডে প্রেস করছে, মনে করো এফ ড্যাশ। সো দিস এফ ড্যাশ ইজ কল্ড দ্য থ্রাস্ট। So same thing in case of a liquid. Suppose this is a liquid and there is a boat here. Is a boat. এখানে একটা নৌকা আছে, এই লিকুইডের উপরে একটা নৌকা। এখন এই নৌকাটা লিকুইডটাকে নিচের দিকে প্রেস করছে। এখন এই লিকুইডটাও নৌকাকে উপর দিকে প্রেস করছে, এটাকে বলা হয় থ্রাস্ট। আর থ্রাস্ট মনে রাখতে লাগবে সবসময় পারপেন্ডিকুলার ডাইরেকশনে অ্যাক্ট করে। যেদিকে বডি ফোর্স এক্সার্ট করবে ঠিক এটা উল্টো সাইডে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ফোর্সটা এক্সার্ট করে ওইটাকে বলা হয় থ্রাস্ট, THRUST। তো আমরা কি বলি, দ্য ফোর্স with which a body tends to push the other when two are brought in contact with each other is called thrust. Thrust always acts in a direction perpendicular to the surface in contact of the liquid at rest. So liquid must be at rest. So যে ডাইরেকশনে আমরা ফোর্স এক্সার্ট করি ঠিক উল্টা ডাইরেকশনে যে ফোর্সটা পাওয়া যায় ওইটার নাম হলো গিয়ে থ্রাস্ট। এখন দেখি আমরা কাকে বলে প্রেশার। তো প্রেশার তো আমরা সবাই জানি প্রেশার কাকে বলে। দ্য প্রেশার ডিউ টু এ লিকুইড এট এনি পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নর্মাল ফোর্স অ্যাক্টিং অন এ ইউনিট এরিয়া অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট ডিউ টু দ্য ফ্লুইড। সো আমরা এখন প্রেশার পড়বো ইন টার্মস অফ ফ্লুইড। তো মনে করো এটা একটা ফ্লুইড কিংবা একটা জল at rest, আর এখানে আমরা যদি একটা ফোর্স এক্সার্ট করি তো ফোর্স পার ইউনিট এরিয়াকে আমরা কি বলি, প্রেশার। তো এখন এই এরিয়াটা হবে কি এরিয়া অফ দ্য লিকুইড সারফেস, অ্যান্ড ফোর্স পার ইউনিট এরিয়া এটাকে বলা হয় প্রেশার। নাও প্রেশার আমরা ইউনিট তো জানি, প্রেশারের ইউনিট হলো গিয়ে নিউটনস পার মিটার স্কোয়ার, আর নিউটনস পার মিটার স্কোয়ারকে অনেক সময় আমরা কি বলি, আমরা বলি পাস্কাল। সো এই হলো গিয়ে প্রেশার। তো প্রেশারের ডেফিনেশন হলো গিয়ে এটা হলো গিয়ে ফোর্স পার ইউনিট এরিয়া। তো ফোর্স পার ইউনিট এরিয়া ইন টার্মস অফ লিকুইড, এখন এরিয়াটা হবে গিয়ে লিকুইড এরিয়া, আর ফোর্স অন দ্য লিকুইড ডিভাইডেড বাই এরিয়া ইজ কল্ড দ্য প্রেশার। সো প্রেশারের ডাইমেনশন কত, প্রেশারের ডাইমেনশন হলো গিয়ে ফোর্স বাই এরিয়া। তো প্রেশারের ডাইমেনশন হবে গিয়ে ফোর্স হলো গিয়ে M1 L1T - 2 ডিভাইডেড বাই এরিয়া। আর এরিয়ার ডাইমেনশন কি, এরিয়ার ডাইমেনশন হলো গিয়ে L স্কোয়ার। তো সব মিলিয়ে কি হবে গিয়ে, হবে গিয়ে M1 তারপরে L, এটা 2, এটা -1 আর T -2, এই হলো গিয়ে প্রেশার। আর প্রেশার মনে রাখতে লাগবে এটা হলো গিয়ে স্কেলার কোয়ান্টিটি। এটা যদিও ওইটা ফোর্স বাই এরিয়া, কিন্তু প্রেশার হলো গিয়ে স্কেলার কোয়ান্টিটি। সো এই হলো গিয়ে ডেফিনেশন অফ প্রেশার। এখন আমরা বের করি প্রেশার এট সার্টেন ডেপথ। মনে করো এখানে একটা জল আছে, আর জলের নিচে প্রেশার কতটুকু হবে এটা আমরা মেজার করতে চাই। মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট পি, এই পয়েন্ট পিতে প্রেশার কতটুকু আছে এটা আমরা মেজার করতে চাই। তো আমরা কি জানি, প্রেশার হলো গিয়ে থ্রাস্ট বাই এরিয়া। থ্রাস্ট মানে ফোর্স, তার ফোর্স আর থ্রাস্টের মধ্যে ডিফারেন্স কি, এখানে ফোর্সটা হলো গিয়ে যেটা বডিটাকে জলে প্রেস করবে, আর জল যেটা বডিটাকে প্রেস করবে উল্টা দিকে, এটার নাম হলো গিয়ে থ্রাস্ট। সো সেমভাবে প্রেশার হলো গিয়ে থ্রাস্ট বাই এরিয়া। এখন থ্রাস্ট মানে উই ক্যান রাইট ইট ইন টার্মস অফ F by A. Now pressure is equal to F we can write it in terms of mg by A. And what is mass? Now again we can write that density is equal to mass per unit volume. This density হলো গিয়ে density of liquid, কাজেই মাসের জায়গায় আমরা লিখতে পারি density into volume. So density into volume into G divided by area. আবার density volume মানে area of cross section into length.
কিংবা এখানে হাইট, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু হাইট ইন্টু জি ডিভাইডেড বাই এ। এইটা হাইট, মনে রাখবো এটা হাইট, ঠিক আছে। তো এই এরিয়া এরিয়া ক্যান্সেল, আর প্রেশার ইকুয়ালস টু কত, এইচ তারপরে রো তারপরে জি। তো প্রেশার একটা পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এইচ রো জি। তো প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য হাইট। হাইট মানে এখানে হলো গিয়ে ডেপথ অফ দ্য লিকুইড, যত নিচে যাবে অত প্রেশার বেশি, জলের নিচে যত যাওয়া যাবে অত প্রেশার বেশি। এটাকে কি বলে, হাইট অফ, এটাকে বলা হয় হাইট অফ লিকুইড কলম, height of liquid column. So pressure is directly proportional to height of the liquid column. যত লিকুইড কলম বেশি হবে অত বেশি প্রেশার হবে। প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেন্সিটি ফ্লুইডের ডেন্সিটি যত বেশি অত বেশি প্রেশার। আর প্রেশার কার উপর ডিপেন্ড করে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন ডেন্সিটি আর অ্যাক্সেলারেশন ডিউ গ্র্যাভিটি তো কনস্ট্যান্ট থাকে, একটা লিকুইডের জন্য ডেন্সিটি আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট থাকে, কিন্তু প্রেশার তাহলে শুধু লিকুইড কলমের উপরে ডিপেন্ড করে। সো প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হাইট অফ দ্য লিকুইড কলম, যত নিচে যাবে এত বেশি প্রেশার। সো এই হলো গিয়ে দুটা জিনিস আমরা ডিফাইন করেছি, থ্রাস্ট এবং প্রেশার। তারপরে আমরা বের করেছি প্রেশার এট এ সার্টেন ডেপথ। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়বো, এটার নাম হলো গিয়ে পাস্কালস ল। না, পাস্কালস ল আগে আমি লটা পড়িনি। The Pascal's law টা হলো গিয়ে the pressure applied anywhere on a mass of a confined liquid, incompressible liquid, is transmitted in all directions with an undiminished magnitude at every point of the fluid and acts at the right angles to the surface of the exposed to the fluid. Now you can see the law from any book. আমি আবার বলছি, the pressure applied anywhere in a mass of a confined incompressible fluid. মনে করো আমরা এখানে এক্সপ্লেনেশনটা, প্যাসকালস লর এক্সপ্লেনেশন কি করি, আমরা একটা স্পেরিক্যাল ভেসেল নেই। স্পেরিক্যাল ভেসেল, এই স্পেরিক্যাল ভেসেলের মধ্যে চারটা পিস্টন ইঞ্জেকশনের মতন, এই ইঞ্জেকশনকে বলে পিস্টন। এখানে চারটা পিস্টন আছে, 1 2 3 4, চারটা পিস্টন এ বি সি ডি। প্রথম পিস্টনের প্রথম পিস্টন, এটা এরিয়া অফ ক্রস সেকশন মনে করো A1, তারপরটা আর একটু বড়, এইটা এরিয়া অফ ক্রস সেকশন A2, তারপর একটা আর একটু বেশি বড়, এটা এরিয়া অফ ক্রস সেকশন A3, তারপর একটা অনেক বেশি বড়, এটা এরিয়া অফ ক্রস সেকশন A4। তো আমরা কি করেছি, চারটা পিস্টন কনসিডার করেছি A B C D। এই কিসের মধ্যে লাগানো, এটা একটা লাগানো একটা স্পেরিক্যাল ভেসেলের মধ্যে, স্পেরিক্যাল ভেসেল, এটা গোল না, স্পেরিক্যাল ভেসেল। এই স্পেরিক্যাল ভেসেলের মধ্যে চারটা পিস্টন লাগানো, এরিয়া অফ ক্রস সেকশন এটা A1 A2 A3 A4। এটার ভিতরে অনেক ভর্তি লিকুইড আছে, ইট মে বি ওয়াটার অর ইট মে বি এনি ফ্লুইড। তো প্রথম লাইন কি বলেছে, পাস্কালসের প্রথম লাইন হলো গিয়ে যে প্রেশার অ্যাপ্লাইড এনিওয়্যার ইন এ মাস অফ এ কনফাইন্ড ইনকম্প্রেসিবল ফ্লুইড। কনফাইন্ড মানে এটার ভিতরে জল ঢুকানো আছে, এই কনফাইন্ড লিকুইড। আর আমরা প্রেশার যদি অ্যাপ্লাই করি যে কোনো একটা পিস্টনে, মনে করো এই পিস্টনে আমরা একটা প্রেশার অ্যাপ্লাই করলাম, তাহলে এই পিস্টনে ফোর্স কত দিলাম, F1। তাহলে এই পিস্টনের প্রেশার কত হবে, এই পিস্টনের প্রেশার হবে গিয়ে F1 ডিভাইডেড বাই A1, মানে প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। তো এটা আমরা P1 লিখি, P1 ইকুয়ালস টু কত, F1 বাই A1। যদি আমরা প্রেশার অ্যাপ্লাই করি যে কোনো একটা পিস্টনে, আমরা দেখব যে অন্যগুলো পিস্টন বাইরের দিকে বেরিয়ে গেছে। If you apply pressure in one of the piston, you will see that other pistons are coming out. They are coming out this way. All are coming out this way. So, if you want to hold them to their position, then in the piston B you must apply a force F2. So, if you want to apply force F2 in the piston B, then your pressure will be now P2 is equal to F2 by A2. Again, if you apply force F3 in piston C, then your pressure P3 is F3 by A3. And for the piston D, it is F4 by A4.
So what he is saying that if you apply pressure anywhere, all the pistons will come out. So if you want to hold them to their positions, you must apply here P2 equals to this much, P3 equals to this much, and P4 equals to this much. এখন বাংলায় বলি, এইখানে যদি আমরা একটা প্রেসার অ্যাপ্লাই করি P1, তাহলে দেখবো আমরা যে বাকিগুলা পিস্টন বেরিয়ে আসছে। এই পিস্টনটা কোন দিকে? ভিতর দিকে ঢুকছে, জলের ভিতর দিকে। তো জলের ভিতরে যখন প্রেসার হবে তখন প্রেসার ট্রান্সমিট হবে সব দিকে, প্রেসার কারেন্টের মতন ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে? আর প্রেসার ট্রান্সমিট হয়ে এই পিস্টনকে ধাক্কা দিচ্ছে, এই পিস্টনকে ধাক্কা দিচ্ছে। যখন ধাক্কা দিচ্ছে এগুলো বাইরে বেরিয়ে আসছে। তো আমরা কি করব, বাইরে যেন না বেরিয়ে আসে সেই জন্য আমরা উল্টা দিকে ফোর্স দিতে হবে। উল্টা দিকে ফোর্স দিতে হবে কতটুক? এখানে কতটুক? F2, এখানে কতটুক? F3, এখানে কতটুক? F4। তাহলে এখানে কতটুক প্রেসার দিতে লাগবে? P2, F2/A2। এখানে কতটুক দিতে লাগবে? P3, F3/A3। এখানে কতটুক দিতে লাগবে? P4 F4/A4। তাহলে আমরা দেখি যে F1/A1 must be equal to F2/A2 must be equal to F3/A3 must be equal to F4/A4। এই যে এখানে A1, A2, A3, A4 কি? এগুলো সব এরিয়া অফ ক্রস সেকশন। আর এরিয়া অফ ক্রস সেকশন কোথায়? এরিয়া অফ ক্রস সেকশন কার? B, A, B, C, D এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে এটা কি ইন্ডিকেট করে? that pressure is transmitted equally in all directions, এগুলো সবগুলো ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল। তার মানে প্রেশার ইজ এক্সার্টেড ইকুয়ালি ইন অল ডাইরেকশনস। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় পাস্কালস ল। আবার আমি একটু বলি, you may get confused. First of all, you take a liquid which is inside the container. This liquid is confined liquid. Now when you apply pressure here, it gets transmitted like current. All the pistons will go out. Now to hold this piston back to its position, you must apply a pressure here. How much? P2. How much here? P3. How much here? P4. And we have seen that, or we find that F1/A1, this is for P1, that is P1 is equal to P2 is equal to P3 equals to P4. So all the pressures are equal, and that is your Pascal's law. Now let me read the Pascal's law for you again so you understand. The pressure applied anywhere in a mass of confined incompressible fluid is transmitted in the fluid in all directions with undiminished magnitude at every point of the fluid and acts at right angles to the surface of the exposed fluid. And act at a right angles মানে সবগুলা ফ্লুইডের এদিকে রাইট অ্যাঙ্গেলস অ্যাক্ট করে, স্ট্রেট রাইট অ্যাঙ্গেলস অ্যাক্ট করে। সেই জন্য পিস্টনগুলা বাইরে বেরিয়ে আসে। পিস্টনগুলা যেন বাইরে বেরিয়ে না আসে, এখানে আমরা অ্যাপ্লাই করেছি ফোর্স F1 অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে F2, F3, F4 দিতে লাগে, নাহলে পিস্টনগুলো বাইরে বেরিয়ে আসে। সেই জন্য তারপরে দেখা যাচ্ছে যে F1/A1, F2/A2, F3/A3, F4/A4 ইকুয়াল, অ্যান্ড ওইটা হলো গিয়ে Pascal's law. Now let us use Pascal's law to understand principal multiplication of force. Now how to use Pascal's law to multiply a force কিভাবে মাল্টিপ্লাই হয় Pascal's law দিয়ে। তো আমরা কি করি, এখানে দুটো বড় পিস্টন নেওয়া হয়, এইটা একটা বড় পিস্টন আর এটা একটা ছোট পিস্টন। এই বড় পিস্টন আর ছোট পিস্টন নিচে কানেকশন দেওয়া আছে, এটার ভিতরে ভর্তি লিকুইড কিংবা ওয়াটার। এটা একটা ছোট পিস্টন, এটা একটা বড় পিস্টন। এই ছোট পিস্টনের এরিয়া অফ ক্রস সেকশন A1, এই বড় পিস্টনের এরিয়া অফ ক্রস সেকশন A2। তাহলে আমরা আগেই লিখে নিই যে A2 ইজ গ্রেটার দেন অর মাচ গ্রেটার দেন A1। এখন কি হবে, আমরা এই পিস্টনটাকে, এই ছোট পিস্টনটাকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব। এই ফোর্স যখন অ্যাপ্লাই করব, এই পিস্টনটা এখান থেকে এখানে আসবে,
এখান থেকে মনে করো x1 থেকে y1 এ এসে যাবে। এই পিস্টনটা যখন x1 থেকে y1 এ এসে যায় এই লেন্থ L1 কভার আপ করে, তাহলে এই পিস্টনটা তাহলে নিচ থেকে উপরে উঠবে, নিচ থেকে উপরে উঠবে y2 থেকে x2। When you press this piston will go down, and what will happen? The pressure will be transmitted through this liquid and it will act on the normally to the surface of the larger piston, and so this piston will go up from y2 to x2, covering a distance or covering a length L2. Now you see how much is the pressure applied here. The pressure applied here is say P1, and P1 is force per unit area F1 by A1. So this is the pressure applied here. Now this pressure is getting transmitted and it's acting normal to the surface of the container. So what will happen here is a thrust on the piston, larger piston. This larger piston will experience a thrust. So how much is the thrust? The thrust is equal to force. Thrust is equal to this area of cross section is your A2 and your pressure here is say P2. So thrust is equal to how much is this is not P2, this is P1, because this pressure P1 is coming here. So this is P1 into A2. How much is P1? P1 is F1 by A1 into A2. So this is the thrust here. Now to prevent this piston from going up, you must exert an equal and opposite force in the opposite direction. How much force you are exerting in the opposite direction? The force that you are exerting in the opposite direction is your F2 to counterbalance it. You understand counterbalance? So that the piston does not move from here to here. So this is your F2. So how much is your F2? F2 is equals to F1 by A1 into A2. So we can write that F2 by F1 is equal to A2 by A1. But we have already said that A2 is much greater than A1. So we can write that F2 is greater than F1. That means force have been multiplied. That means this force F1, if you apply F1, then you will get F2. So F2 is what? F2 is much larger than F1. So this is one way of showing principal multiplication of force. Let me explain you again. এখানে যখন আমরা একটা ছোট পিস্টনটার এরিয়া অফ ক্রস সেকশন কত A1 আর বড় পিস্টনের এরিয়া অফ ক্রস সেকশন কত A2, আর যে A2 A1 থেকে বড়, এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এই ফোর্স কত? F1। তাহলে এখানে প্রেশার কত? এখানে প্রেশার F1 বাই A1, ফোর্স পার ইউনিট এরিয়া। এই প্রেশারটা জলের দিকে ট্রান্সমিট হবে, ট্রান্সমিট হয়ে এখানে এই নিচে বড় পিস্টনের নিচের দিকে ধাক্কা দিবে। ধাক্কা কতটুকু প্রেশার দিয়ে দিবে? P1 দিয়ে দিবে। যে P1টা এখানে ডেভেলপ হয়েছিল ওই P1টাই গিয়ে এখানে ধাক্কা দিবে। তাহলে এখন এখানে থ্রাস্ট, এই থ্রাস্টটা কতটুকু? এই থ্রাস্টটা হলো গিয়ে P1 ইন্টু A2। P1 মানে এটা ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন কাকে? A2। সো P1 ইন্টু A2। সো P1 এর ভ্যালু কত? F1 বাই A1 ইন্টু A2। এখন এই থ্রাস্টটা দিয়ে কি করবে? এই বড় পিস্টনটাকে উপর দিকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিবে। এখন এই বড় পিস্টনটা যেন নিচ থেকে যেন উপরে না উঠে, সেই জন্য উল্টা দিকে আরেকটা ফোর্স দিতে লাগবে। উল্টা দিকে মনে করো আমরা ফোর্স দিচ্ছি F2। তাহলে F2 এর ভ্যালু কত? F2 এর ভ্যালু হলো কি এইটা। তাহলে F2 by F1 equals to A2 by A1, therefore A2 is greater than A1, therefore F2 is greater than F1. So this is one way of showing principal multiplication of force. The other way of showing principal multiplication of force is by showing the work done. Suppose you push this piston from x1 to y1 through a distance L1. So what is the work done here? So work done is equal to W1 is equal to force F1 into length L1. Now this this pressure will be now transmitted and acting in the larger piston. In the larger piston, what is the work done? Larger piston work done is how much? It is F2 into L2.
But from principal conservation of energy, work here and work here must be same. So we can write that F1 into L1 is equal to F2 into L2. So we can write this. So F1 into L1 is equals to how much? F2 into L2. But we have already said, according to Pascal's law, the liquid here is incompressible. So if the liquid is incompressible, then your A1 into L1 is equal to A2 into L2. Liquid incompressible মানে liquid compress হয় না, যদি liquid compress না হয় তাহলে A1 into L1 equals to কত? A2 into L2. তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এখন A1 into L1 equals to A2 into L2. So we can write from here that your L1 by L2 equals to how much? A2 by A1. And here we can write that F1 by F2, or we can write F2 by F1. It's better to write like this: F2 by F1 equals to L1 by L2. So this is equals to A2 by A1. So A2 by A1. So F2, here you see F2 is greater than A2 is greater than A1. So we can write A2, since A2 is greater than A1, so F2 is greater than F1. So force have been multiplied. Once again, here you place the value of L1 by L2. So this is L1 by L2. So L1 by L2 is A2 by A1. So who is greater, A2 or A1? A2 is greater than A1. So A2 is greater than A1. So if A2 is greater than A1, then F2 is greater than F1. So again we see that the force has been multiplied by using Pascal's law. Now let us do this problem. The problem is like this: a rectangular tank 6 meters long, 2 meters broad, this is 2 meters broad, and 2 meters deep, this is 2 meters deep, is full of water. Find the thrust on the bottom. নিচে thrust বের করব আমরা, এই নিচে thrust বের করব. Here we have to find the thrust. Find the thrust on the bottom. On one broad side, this is the broad side, and one end side, this is the end side. So first of all let us find out the thrust on the bottom. Now let us write thrust on the base. Bottom মানে base, এই base এ আগে thrust বের করি, area of cross section বের করি. So first area of the base কত হবে? base 6 into 2, 6 এদিকে 6 আর এদিকে 2. So 6 into 2 হলো গিয়ে 12 meter square area of the base. আর pressure কি হবে? Pressure remember it depends upon the height of the water column. So pressure, say P1 will be equal to H rho and into G. So H rho G. So this will be your H is your 2 into rho is the density of water, that is your 1000 kilograms meter cube. This 1000 kilogram meter cube into 9.8. Remember, rho is equal to 1000 kilograms per meter cube in SI unit. This is the density of water in SI unit, 1000 kilograms per meter cube into 9.8. So this will be pressure. So this is Newton per meter squared. So if you therefore you can, if you want to calculate, say this is area here, this is A1. So we can write that the thrust to the base, the thrust on the base is how much? It is P1 into A1. So this will give you the answer. So P1 is this quantity, and A1 is this quantity. So P1 into A1 will give you the answer. So we can write this as 2 into 1000 into 9.8 into 12. So this answer is approximately 2.352 into 10 to the power of 5 Newton. So you can check out.
2.352 into 10 to the power of 5 newtons. So this is the thrust on the base. Let us say thrust on one broadside. So again, so this is for base. Now next, let us find out for the broadside. Broadside. The broadside means bigger side. So again, you have to find the area of the broadside. So let us find out the area of broadside. So what is the area of the broadside? This is the broadside. So this is 2 into 6. So this is 2 and this is 6. So this will be 6 into 2. Again, this is 12 meters squared. So area of the broadside, said this is A or A2. And again, pressure, remember, now once you find the pressure on the sidewall, it is no longer H rho G. It is the average pressure, half of H rho G. So you have to remember this. Whenever you consider sidewall, whenever you consider bottom, it is always H rho G. But whenever you consider sidewalls, it is always the average pressure. So this is half of H rho G. So you now calculate, this is half of H. How much is H then? H is your 2 into rho is again 1000 for water into 9.8. So this is P2. So thrust will be on the broadside. Thrust on broadside will be your P2 into A2. So you calculate. Again, so if you calculate, let me show you the answer. This is from your book of modern approach. So this is 1.175 into 10 to the power of 5 Newton. So you can check out the answer. You do it by yourself. Now let us find out the thrust on the end side. So next is for end side. So similarly, thrust for the end side is, again, let us find out the area. So area of the end side. What is the end side? End side, this is the end side. So what will the area? Area will be 2 into 2. This side is 2 and this side is 2. So this side, this is 2 and this side, this is 2. So 2 into 2. This is the end side. So let us say A3. A3 is your 2 into 2 is equal to 4 meter squared. And the pressure on the end side. So pressure in the end side is P3. Again, it will be equal to half of H rho G. Remember, side walls all half. That means average. So this is half of H. How much is the H? H is your 2 into 1000 into G is 9.8. So again, you can calculate your thrust is equal to your P3 into A3. So if you put the values, you will get the answer as 3.92 into 10 to the power of 4 Newton into 10 to the power of 4 Newton. So this is how to do the problems for with the help of this is how to calculate the thrust on the base, thrust on the broadside, and thrust on the end side.